শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যেই জাতি গঠনের মূল বিনিয়োগ, মন্তব্য প্রধানমন্ত্রীর। পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে, জানালেন শিক্ষামন্ত্রী। এবং একদলীয় শাসনের চেষ্টা করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে বললেন বিরোধী দলীয় নেতা। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ, এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পাঠ্য বইয়ের শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকাশও সমান গুরুত্বপূর্ণ। তিনি জানান, শিক্ষা খাতকে আরও আধুনিক ও সময় উপযোগী করতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে চতুর্থ শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত পর্যায়ক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতারকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ব্যবহারিক ক্লাস ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা হবে, যা মাদক ও মোবাইল ফোন আসক্তির মতো সামাজিক সমস্যা মোকাবেলায় সহায়ক হবে। এবছর দেশের 65,000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 1 কোটি শিক্ষার্থী এই টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। সারা দেশে বালক ও বালিকা দল মিলিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রায় 1,24,000 ম্যাচ। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারীরাই ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য আরও উজ্জ্বল করবে। পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে, যেখানে পরীক্ষার ফলাফল মেধা তালিকায় হ্যাকিং বা অবৈধভাবে পরিবর্তনের জন্য সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। শুক্রবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনারে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্ব নেতৃত্ব দিতে পারে, আর বর্তমান সরকার সেভাবেই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে। এছাড়া সকলকে উচ্চশিক্ষা দিয়ে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষামন্ত্রী আরও জানান, সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে, পাশাপাশি 6ষ্ঠ শ্রেণী থেকেই পাঠ্য বইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে বলেও জানান তিনি। আমাদের এই সম্পদকে, আমাদের ট্যানজিবল অ্যাসেটে, হিউম্যান ক্যাপিটালকে আমাদের তৈরি করতে হবে। এইটা যদি আমরা করতে পারি, উইল লিড দ্য হোল ওয়ার্ল্ড। এখানে দেখলাম আপনারা এডুকেশনে কাজ করছেন, ওয়ান্ডারফুল, দিস ইজ গ্রেট। আমাদের সকলেরই একটি জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দ্যাটস কল্ড এডুকেশন। সুস্থ সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে ফল উৎসবের মতো আয়োজনগুলোর গুরুত্ব অনেক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক ফল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, শুধুমাত্র ক্ষমতা দখল করার লড়াই, দলাদলি এবং হিংস্র প্রতিযোগিতা কোনো সভ্যতার মানদণ্ড হতে পারে না। এর বিপরীতে সুস্থ অনুভূতি বিনিময়ের এই মাধ্যমগুলোই একটি সুস্থ জাতির সুস্থ মনোজগতের প্রমাণ দেয়। প্রেস ক্লাবের এই ক্ষুদ্র আয়োজনকে জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এই ধরনের সুস্থ অনুভূতি বিনিময়ের মাধ্যম থাকে না, সামাজিকতা থাকে না, সামাজিক প্রতিষ্ঠান থাকে না। শুধুই ক্ষমতা দখল করার জন্য দলাদলি এবং হিংস্র প্রতিযোগিতা, এর মধ্যেই একটা বিনোদন, এটা কোনো সভ্যতার মানদণ্ড হতে পারে না। বরঞ্চ আপনাদের এই ছোট্ট আয়োজনকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং এটাকে নিচের দিকে নিয়ে যাওয়া, তৃণমূল পর্যায়ে এই মনোজগৎকে নিয়ে যেতে পারাটাই একটা সুস্থ জাতির সুস্থ মনোজগতের প্রমাণ মিলবে। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ ইসলাম। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত 2026 সালের ইকোস
হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট এর উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এই আহ্বান জানান। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণের উপর গুরুত্ব আরোপ করেন। রোহিঙ্গা নারী ও কিশোরীদের সহায়তায় চলমান অর্থায়ন সংকটে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাতৃভূমিতে নিরাপদ প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান। এছাড়া নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রযুক্তি নির্ভর হয়রানি মোকাবেলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। এদিকে অনুষ্ঠানের ফাঁকে প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপপররাষ্ট্রমন্ত্রী ডক্টর নগুয়েন মিন ভুর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বাজারে দাম কমেছে সবজির, তবে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। এদিকে অপরিবর্তিত রয়েছে মুরগির বাজারও। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় পণ্যের দাম কিছুটা বাড়তি। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী শায়ন সাব্বির। ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান সোহান। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর রাজধানীর বাজারে মাছ ও মুরগির দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। অধিকাংশ সবজি এখন 50 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। প্রস্তাবিত বাজেটে ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, ডিম ও মাছের ওপর সরাসরি নতুন কোনো কর বা শুল্ক আরোপ না হওয়ায় এসব পণ্যের বাজারে প্রভাব পড়েনি। বরং ঈদের আগের তুলনায় কিছু পণ্যের দাম কিছুটা কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। হ্যাঁ, ঈদের পরে কয়েক সপ্তাহ মালের দাম একটু বেশি ছিল, তো ইদারিং গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত মালের দাম মোটামুটি অনেকই কম। তো 1-2টি আইটেম আছে একটু 80-র উপরে, আর ম্যাক্সিমাম সবজি আছে আপনার 50, 60, 40-এর মধ্যে। পরিবর্তন হয় না, ব্রয়লারের দামও পরিবর্তন হয় নাই, লেয়ারের দামও পরিবর্তন হয় না, আগের মতো নিয়ে আছে, দেশি মুরগি আগের মতো নিয়ে আছে। এদিকে মাছের বাজারেও বড় ধরনের মূল্যের পরিবর্তন নেই। বাজার ভেদে কিছুটা তারতম্য থাকলেও অধিকাংশ মাছ আগের দামের কাছাকাছি বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় দাম বাড়তি মাছের। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু বেশি, কারণ আরও মাল কম আসে, আমরা কম পাই, আবার দামে বেশি কিনেন, আমরা একটু দামে বেশি মাছের সংকটন। বর্তমানে দেশি মাছ, নদীর মাছ কম পাওয়া যায়, দাম বেশি, এই জন্য আমরা দাম একটু বাড়াইয়া বেশি। বাজারে দ্রুতই নিত্যপণ্যের দামে চলতি বাজেটের প্রভাব পড়বে বলে আশা করছেন ক্রেতারা। বাজারে সবজির দাম কিছুটা কমায় অনেকটাই স্বস্তি মিলছে সবজির বাজারে। তবে অস্বস্তি বইছে মুরগি ও মাছের বাজারে। মাছের বাজার ওঠানামায় অনেকটাই বিপাকে ক্রেতারা। ক্রেতাদের দাবি বাজার হবে তাদের হাতের নাগালের মধ্যে, এমনটাই প্রত্যাশা তাদের। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। 21 পদকপ্রাপ্ত প্রখ্যাত কবি ও সাহিত্যিক আল মুজাহিদি আর নেই। শুক্রবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। 60-এর দশকের অন্যতম প্রধান এই কবি বাংলা সাহিত্যের এক অনন্য কণ্ঠস্বর। তার কবিতায় এদেশের মাটি, মানুষ, ইতিহাস ও জাতীয় চেতনা প্রগাঢ়ভাবে ফুটে উঠেছে। দীর্ঘ সাহিত্য জীবনে কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধ সহ তার শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 2003 সালে বাংলাদেশ সরকার তাকে 21 পদকে ভূষিত করে। তার এই প্রয়াণ বাংলা সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশজুড়ে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে দেশে নতুন করে আরও 1174 জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 96 জন। আর গত 15ই মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা পৌঁছেছে 10,869 জনে। এছাড়া গত 15ই মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন 75,156 জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 71,396 জন। এদিকে গত 24 ঘন্টায় হাম সন্দেহে 4 জনের মৃত্যু হওয়ায় গত 15ই মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হামে মারা যাওয়া মোট শিশুর সংখ্যা দাঁড়িয়েছে 577 জনে।
আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এছাড়া কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। আগামী 5 দিনে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট সহ প্রায় সব বিভাগেই দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এদিকে এ সময় দিন ও রাতের তাপমাত্রা ওঠানামা করলেও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম বলেও জানিয়েছে সংস্থাটি। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণের রায় উপেক্ষা করে কেউ শাসন ব্যবস্থা চালাতে চাইলে জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে তিনি একথা বলেন। তিনি অভিযোগ করেন, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় নেতাকর্মীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, অতীতের মতো অনিয়ম ও দুর্নীতির পথ অনুসরণ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। সম্মেলনে আরও বক্তব্য দেন সাইফুল আলম খান মিলন এবং নুরুল ইসলাম সাদ্দাম। এ সময় আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মাওলানা আব্দুল জব্বারের নাম ঘোষণা করা হয়। মানুষের রায়কে উপেক্ষা অগ্রাহ্য করে জোর করে যদি শাসন ব্যবস্থা চালাতে চান, এই জনগণ আপনাদের সামনে হিমালয় পর্বত হয়ে দাঁড়ায় যাবে। নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদেরকে প্রশাসক হিসেবে বসিয়ে দেওয়া, এইভাবে একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। পদ্মা ব্যারেজের মতো টেকনিক্যাল টিমের প্রতিবেদন পাওয়ার পর খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা একনেকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। আজ তিস্তা নদীসহ নীলফামারী ও রংপুর বিভাগের বিভিন্ন নদী ও খাল পরিদর্শনকালে তিনি একথা জানান। মন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে এবং কারিগরি মূল্যায়ন শেষে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে নীলফামারীর তিস্তা সেচ ক্যানেল ও চারালকাটা নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ফারাদ হোসেন আজাদ, নাইরুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ সরফরাজ বান্দা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবং এলাকাবাসীকে আশ্বস্ত করে আসছেন যে আমি খুব শীঘ্রই এই তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নিব এবং ওই কমিটমেন্টের ভিত্তিতে নতুনভাবে এই যে কাজটা করা, এই কাজটাকে দৃশ্যমান বাস্তবে নিয়ে আসা, এটা আমাদের প্রতিশ্রুতির অংশ এবং আমরা সবাই মিলে আজকে একত্রিত হয়ে এই এলাকায় এসেছি, সরেজমিনে দেখেছি। ইনশাল্লাহ পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে একটাকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাল্লাহ। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানি নিশ্চিত করা। শুক্রবার টাঙ্গাইল পৌরসভার আশেকপুর বাইপাস এলাকায় ওভারহেড পানির ট্যাঙ্ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এই ট্যাঙ্ক নির্মিত হলে স্থানীয় বাসিন্দারা বিশুদ্ধ পানি সরবরাহ সুবিধা পাবেন, যা জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পৌর কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জনগণের হক তসরুফ বা দুর্নীতির সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও সরকার জনগণের কল্যাণে কাজ করছে। তাই জনগণের অধিকার ক্ষুণ্ণ করে কেউ দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সভা শেষে প্রতিমন্ত্রী স্থানীয় অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। সৈয়দা নূরমহল আশরাফির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান রতন, মোহাম্মদ মিনহাজুল আলম এবং উম্মে হাফসা নাদিয়া সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। পায়ের মাংসপেশির চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো টি-20 সিরিজ থেকেই ছিটকে গেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক লিটন দাস। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া এই চোটের কারণে তিনি প্রথম দুইটি টি-20তেও খেলতে পারেননি। চিকিৎসক ও টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, চোটের কারণে সিরিজের শেষ ম্যাচটিতে লিটন দাসকে পাচ্ছে না বাংলাদেশ। আপাতত তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হচ্ছে এবং তার পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে আরও সময় লাগবে বলে জানানো হয়েছে। এদিকে চট্টগ্রামে আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে 7 রানে হেরেছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল অজিরা। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার পর এবার ঘুরে দাঁড়াতে হাইতির বিপক্ষে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল। বাংলাদেশ সময় সকাল 6:30টায় গ্রুপ সির এই হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজেদের প্রথম জয়ের খোঁজে ব্রাজিলের শুরুর একাদশে 2টি বা 3টি পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ কার্লো আনচেলোত্তি। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর এই ম্যাচে কৌশলে বদল এনে রজার ইবানেজের জায়গায় অভিজ্ঞ দানিলো এবং ইগোর থিয়াগোর জায়গায় মেথিউস কুনিয়াকে প্রথম একাদশে ফেরানোর জোর আভাস দিয়েছেন কোচ। এদিকে বিশ্বকাপ শুরুর আগে ইনজুরির কারণে প্রথম ম্যাচে ছিটকে গিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার। শেষ পর্যন্ত গ্রুপ পর্বের কোনো ম্যাচেই খেলতে পারবেন না তিনি, এমনটাই জানিয়েছে ব্রাজিল দলের কর্মকর্তারা। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যেই জাতি গঠনের মূল বিনিয়োগ, মন্তব্য প্রধানমন্ত্রীর। পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে, জানালেন শিক্ষামন্ত্রী। এবং একদলীয় শাসনের চেষ্টা করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে বললেন বিরোধী দলীয় নেতা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।